সকালবেলা হলে আমি ফোন পাই, ফোনগুলো আমি ধরি এবং গালিগালাজ। আমার এই ইসিকে কখনোই কনফিডেন্ট মনে হয় নাই। 17 বছর আপনাকে দেশে থাকতে পারেননি, আপনি কেন এই টেম্পো স্ট্যান্ড হতে চাচ্ছেন আর চান্দাপাটি হতে চাচ্ছেন? সারা বাংলাদেশের একটা জায়গায় বিএনপি নমিনেশন পেপার ক্যান্সেল হয়নি কেন? আপনি আবার বাকশালের প্রতিধ্বনি কেন আমি শুনতে পাচ্ছি? জানেন আমি ওখানে দুপুরে খেতে যাচ্ছি, তখন আমাকে বলতো তারা জাতা কথা বলছে, এর নাম গণতন্ত্র? আপনি সেই ভারতীয় আধিপত্যবাদের প্রেতাত্মা। সকালবেলা হলে আমি ফোন পাই, সবগুলো ফোনই ইন্ডিয়ান নাম্বারে, এবং নেমেই প্রথমেই কিছু গালিগালাজ খাই। নামাজ পড়ার পরে প্রথম জিনিসটা প্রতিদিন আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে, ফোনগুলো আমি ধরি এবং গালিগালাজ খাই। এতে লাভটা কি আমার জানেন? আমি কিন্তু গালি দিই না, যে আমার পাপের বোঝাটা তাদের উপর যাবে, আল্লাহ যদি তাদেরকে হেদায়েত করে করবে। আপনি যে কথা বললেন ওনার মুনাফেক বলতেছে, কিছু বলতেছে, সেটার আমি কোনো পাল্টা দেব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আজকে শরিয়া বলে যে ইসলামী ফোবিয়া ক্রিয়েট করতে চাওয়া হচ্ছে। আপনাকে বাংলাদেশে ইসলাম কায়েম করতে গেলে বাংলাদেশের মতো করে কায়েম করতে হবে। এখানে আমি মিডল ইস্টে যেরকম ইসলাম আছে ওই ইসলাম যদি এখানে কায়েম করতে চাই তা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এখানে বলেনি যে তোমাকে অমুক দেশের মতো ইসলাম কায়েম করতে হবে। দ্বিতীয় কথা যদি কোনো লিবারাল বা মধ্যম পন্থার কোনো ধর্ম থাকে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন আমি ইসলামকে কি করছি, মধ্যম পন্থায়, এক্সট্রিমিজম এখানে কোনো জায়গা নেই। আপনি এখন বলেন, ধরে নেন একটা কথার কথা বললাম, কালকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমার লোন আছে রাষ্ট্রীয়ভাবে, কার কাছে আছে? IMF-এর কাছে আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আছে। আমি এখন ঘোষণা দিলাম যেহেতু জামাত ইসলাম ক্ষমতায় আসছি, ইসলাম বলছে কি দেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, অতএব IMF ওয়ার্ল্ড ব্যাংক আমি তোমাকে টাকা দেবো না। পারবো? পারবো না। আমাকে কি করতে হবে? তাদের টাকাটা শোধ দিয়ে ওখান থেকে তওবা করে বের হয়ে আসতে হবে, যাতে সামনে আর আমি কি না নিতে পারি, সুদ নিতে না পারি। তাহলে মানে আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাইলে ইট টেক্স টাইম। যেমন আর একটা জিনিস আপনাকে উদাহরণ দিই, এলসি খুলবো, আমার একটা সুইফট কোড ইউজ করতে হয়। এই সুইফট কোডের প্রণেতাকে সুইস ব্যাংক। তাহলে আমাকে এলসি যখনই আমি করতে যাব তখন আমি এই সুইফট কোড ছাড়া, US ডলারের ট্রানজিকশন ছাড়া আমি কি পারবো? পারবো না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, আপনি চাইলে এটা আগামীকালকে পারতেছেন না। সেই ক্ষেত্রে যদি এখন কেউ না জেনে না বুঝে বলে এই কাজটা করতেছে অতএব তো ইসলাম কায়েম হবে না, তাহলে বলতে হবে যে এটা তার লিমিটেশন। তার জন্য আমি তাকে কি বলতে পারি না, গালি দিতে পারি না। জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকেই কিন্তু আমাদের জন্ম। আমরা যারা জাতীয় রাজনীতিতে আসছি জুলাইয়ের এই পাক পরিবর্তনের পরে, রাজনীতিতে একটা জেনারেশনাল একটা প্যারাডিম শিফটের পরে, আমাদের কিন্তু এটা একটা অন্যতম একটা দায়িত্ব এই জিনিসটাকে নিজেদের স্বকীয়তাটা বজায় রেখে একটা থার্ড ফোর্স হিসেবে নিজেদেরকে এগিয়ে নেওয়া। এরপর আমরা 5 বছর পর 10 বছর পর যখনই হয় তখন আমরা পোক্ত হয়ে যেতাম, যখন আমাদেরকে মানুষ ভিড়ের মধ্যেও চিনতে পারতো, তখন আমরা এবার স্বাচ্ছন্দ্যে নির্বাচনী জোট করতে পারতাম একটা কৌশলের অংশ হিসেবে। আমার এই ইসিকে কখনোই কনফিডেন্ট মনে হয় নাই। এই ইসিকে যে দল, যেই পক্ষ, বিশেষ করে বিএনপি এবং জামাত, যে বড় দুটি দল যেভাবে প্রেশার দিতে চেয়েছে, ইসি সেই পক্ষেই কাজ করেছে। কারণ একদম শুরুতে গত বছর জুলাইয়ের 24 জুলাইয়ের পরে সেপ্টেম্বরে যখন ইসি গঠিত হয়, নির্বাচন কমিশনাররা যখন নিয়োগ পায়, তখন কিন্তু এই নির্বাচন কমিশনার নিয়োগ 2022-এর অধীনে কিন্তু এই নির্বাচন, সেই পুরনো আইনে, যে আইনকে কিন্তু বিএনপি নেতারা বাকশালী আইন বলেছিল, এবং এই একই আইনে কিন্তু এইবার নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে। আমরা বারবার অসংখ্যবার টিভিতে বলেছি, মিডিয়াতে বলেছি, লিখেছি যে যেই প্রক্রিয়া, যে একটা স্বচ্ছ একটা ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পাননি। আমার বোনকে এই কথাটা এই জন্য মনে করিয়ে দিলাম যে এদেশের রাজনৈতিক ইতিহাস, ক্ষুদ্র দল 10 বছর আলাদা থাকছে, শক্ত হয়েছে, তারপর বড় দলের সাথে গেছে, ইতিহাস তা বলে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে, তখন শেরেবাংলার দল সবচেয়ে বড় ছিল। যুক্তফ্রন্টের ইলেকশনে আওয়ামী লীগ গেছে, কৃষক প্রজা পার্টির চেয়ে আওয়ামী লীগ ভালো করছে। উনি কিন্তু যুক্তফ্রন্টের কথা বলছে। 61 সালে আব্দুল হামিদ খান ভাসানী ন্যাপ করলেন, আওয়ামী লীগ তখন বৃহৎ পার্টি,
ন্যাপের নেতৃত্বে, মৌলানা আব্দুল হামিদ খানের নেতৃত্বে আইয়ুব খানের পতন হয়েছে। 70 সালের নির্বাচনে ন্যাপ বৃহৎ একটা শক্তি বললেন না, ভোটের আগে ভাত চাই বলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ করে দিলেন। সো পৃথিবীতে কোনো দিন আইডিওলজি আপনার থাকবে, সে আইডিওলজি নিড টু বি টেস্টেড। এটাকে বলে লিটমাস টেস্ট। আমার বোন যত সুন্দর কথা বলা, হয়তো আমি অত সুন্দর কথা বলতে পারবো না, কিন্তু লিটমাস টেস্টটা কি, যে আপনাকেই পরীক্ষিত হতে হবে, পরীক্ষা আপনাকে দিতে হবে। না আমি 10 বছর আগে পড়াশোনা করি তারপর ম্যাট্রিক পরীক্ষা দেবো, এটা না। আপনাকে 1-এ ভর্তি হবে হওয়ার থেকে আপনাকে ওই প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তারপর বার্ষিক পরীক্ষা। আপনি যদি পরীক্ষা দিতেই ভয় পান আর ভাবেন যে না 2-4-10 বছর পর পরীক্ষা দিব, তাহলে সেটা রাজনীতির কি হবে না। আর একটা জিনিস বলি, মায়ের কোলে কি শিশু সুন্দর। বৃহৎ দলের সাথে থেকে আপনাকে কি করতে হবে, রাজনীতি শিখতে হবে। মাকে বাদ দিয়ে আপনি প্রথম দিনতে হাঁটতে পারবেন না, তাই বলে আপনি মায়ের অস্তিত্ব অস্বীকার করতে পারেন না। এটা বোনকে কিন্তু বিলীন হয়ে যাওয়ার নজিরও তো আছে। আগে বলি, আদর্শ কোনোদিন বিলীন হতে পারে না। তোহাগারা বাংলাদেশের ইতিহাসে তোহা সাহেবরা বড় কোনো পলিটিক্যাল পার্টি ছিলেন না, কিন্তু আজও তাদের কথা মনে হয়। মেজর জলিল, আপনি সিরাজুল আলম খান বিলীন হয়ে, কিন্তু সিরাজুল আলম খানের কথা আমার মতন লোক আজও মনে করে, এবং তাকে সেই নিউক্লিয়াস সৃষ্টি করছিল 62 সালে। সিরাজুল আলম খান যখন মারা যায় তার আগের যে মানে সাক্ষাৎকার দিয়েছেন তিনি শেরাটনে যখন বসে থাকতেন, আজকে কেন এই কথাগুলো বলা হয়? নিউক্লিয়াস কিছু, মাজার, ফারাদ মাজারের কথা, এই লোকগুলো কি? এই লোকগুলো ইনস্টিটিউশন ইটসেলফ, এই লোকগুলো ইনস্টিটিউশন ইটসেলফ বিলীন হয়ে যায় না ভাই। মানে ছোট দলের বড় নেতা, ছোট দলের বড় নেতা হিসেবে বড় নেতা বলে কোনো কথা নাই। আদর্শ যদি থাকে আপনি কোনদিন বিলীন হবেন না ভাই। নজরুল অশিক্ষিত বিলীন হয়নি, রবীন্দ্রনাথ নজরুল অশিক্ষিত বলা যাবে না, আমি বলতেছি ওই লিটারেল সেন্সে বলিনি, বলতেছি যে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত যদি এক লাইনে করেন, এরকম বহু দত্ত এদেশে আসছে, কিন্তু তারা কিন্তু কি পায়ের চিহ্ন রেখে যেতে, পদচিহ্ন রেখে যেতে পারেননি। তা আপনাকে ওর মধ্যে থেকে থেকেই কি পদচিহ্ন রাখতে হবে। এটা আসল বিষয় না। এটা দ্বিতীয় কথা বলি, আমার বোন আরেকটা কথা বলছে ধানের শীষ, আমি ওনাকে অ্যাডপ্ট করে নিয়ে বলছি, শোনেন, ধয়ের আগে আছে কি চ, তার আগে আছে কি ট। তাহলে চান্দা পার্টি বলে একটা পার্টি হোক, তাহলে তো আপনি ধানের শীষের আগে চলে যাবেন। বা আপনি এক কাছে টেম্পো স্ট্যান্ড বলে একটা পার্টি হোক, তাহলে আপনি আগে চলে যাবেন। এই দুটো কথা শুনতে কি ভালো লাগলো আমার মুখ থেকে? আপনি বলতেছেন অ্যালফাবেটিক অর্ডারে, অ্যালফাবেটিক অর্ডারে আপনার যেখানে পড়বে সেখান থেকে আপনি জাম্প করে সামনে যেতে চান কেন ভাই? এই সামনে যেতে চাইছে বলেই তো 17 বছর আপনাকে দেশে থাকতে পারেননি। আপনি কেন এই টেম্পো স্ট্যান্ড হতে চাচ্ছেন আর চান্দাপাটি হতে চাচ্ছেন? কিন্তু সেটা তো নির্বাচন কমিশন আগে আমার বলে ক্লিয়ার করবে না। নির্বাচন কমিশন ক্লিয়ার, নির্বাচন কমিশন তো আপনারাই যে ঠিক করতেছেন। প্রেসিডেন্ট সরাতে চালাম না, কি ঐক্যমতের সরকার তৈরি করতে চাইলাম সমস্ত রাজনৈতিক দল দিয়ে না। জুলাই সনদের গণভোট আগে হোক, তারপরে ন্যাশনাল ইলেকশন হোক না। পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের আগে কি হোক, নাকি টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচন হোক না। অমুককে সরাও না। এই যে আমার বোন বললেন যে এনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি আপনাকে বলি গত 4টা দিন আমি এখন কোর্টের পড়ে আছি কেন, সকাল 8টা থেকে নির্বাচন কমিশনে আছি। গতকালকে আমি একজনকে ধমক দিছি, উনি নমিনেশন পেপারটা প্রথমে পেয়ে কয় কি না বাদ। আপনাকে এবার চ্যালেঞ্জ দিচ্ছি, সারা বাংলাদেশের একটা জায়গায় বিএনপির নমিনেশন পেপার ক্যান্সেল হয়নি কেন? সমস্ত দলের নমিনেশন পেপার কোথাও না কোথাও ক্যান্সেল হয়েছে। 300 আসনের একটা নমিনেশন পেপারে কি ডিফেক্ট ছিল না? তাই বলে কি আমি এই ইলেকশন কমিশন কেন হাসনাত আব্দুল্লাহর সাথে যে মঞ্জুরুল হাসান মুন্সি সে তো বাতিল হলো, এখন রিটার্নিং অফিসারের সাহস হয়েছে কারোটা বাতিল করার। আপনি আমি তো সে লয়ারও, আমি মুসার সাথে সে লয়ার, আর এর বললাম না। আপনি বলেন রিটার্নিং অফিসার কেন, আমি প্রথম থেকে বলছি 15 বছরের যে নেচার, এই নেচার থেকে তো এই প্রশাসন বেরোতে পারেনি। তার জন্য আপনি নির্বাচন কমিশনকে কেন দোষ দিবেন? নির্বাচন কমিশন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। ওই প্রশাসনের উপর ভর করে তাকে ইলেকশন করতে হবে। আজকে যেটা সবচেয়ে দুঃখের বিষয়, শোনেন, সেটা তো বিগত দিনেও হয়েছে। হ্যাঁ, আজকে তো সেজন্য জুলাই সনদ, আমার বোনকে কি জন্য বলতেছি, আমার বোনের উচিত কাল থেকে জুলাই সনদে যাতে হা ভোট হয়। হা ভোট হলে আমরা এমন একটা নির্বাচন কমিশন পাবো যে নির্বাচন কমিশন ক্যান স্ট্যান্ড ইন হিজ অন ফুটিং।
কারণ কোনো রাজনৈতিক দল তো চায় না এখানে ইনস্টিটিউশনালাইজেশন হোক, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক, তা না। আমরা মানুষরা কেন এই দ্বিতীয় স্বাধীনতা বলতেছি? নতুন বন্দোবস্ত মানে কি? আমরা সবাই সরে যাব, আবার রক্ত দিবে কেউ? এটা এবার সুযোগ, কি সুযোগ? এই সনদটা কিসের? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন একদিকে, আর একদিকে প্রকৃত স্বাধীনতা উপভোগ করার সুযোগ। এই সুযোগকে আমি নিব না? আমরা কি চলে যাবো এখান থেকে? না, তোহারা টিপু বিশ্বাসের গন্ধে চলে যায় না। তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোনোদিন আপোষ করে না। এই জন্যই সবসময় বলা হয় আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এবং এই সংগ্রামটা কিসের? এই ইনস্টিটিউশনকে রক্ষা করার। এই ইনস্টিটিউশন নাই, ভেঙে পড়ছে। এই যে বললেন যে বোন, কিসের শপথ নেবেন? কনস্টিটিউশনই তো নাই। 2/3 কনস্টিটিউশন অকার্যকর। নির্বাচন কমিশন তৈরি করবেন কিসের মধ্যে দিয়ে? আপনি নির্বাচন কমিশন যে তৈরি করলেন, তো আপনারা ছাত্র উপদেষ্টারা ওখানে ছিলেন, আপনারা কেন সেদিন বললেন না আমরা এটা মানি না? আপনাদের উপদেষ্টারা তো ওখানে ছিলেন রে ভাই যেদিন তৈরি করা হয়। আজকে কেন বলতেছেন এই কথা? আপনারা সবার তো বায়োডাটা দেখছেন, দেখে কি বলছেন না এদেরকে মানি না? তখন তো এটা ছিল যা বলবেন তাই হবে। ওই যে কিন্তু লাস্টের কথাটা যেটা বোন বলছে ওটার সাথে একমত, যা হয়েছে হয়েছে। আজকে আপনি মবের কথা বলছেন, মব না, ইলেকশনের যে শিডিউল তফসিল দেওয়ার পরে এইভাবে ইলেকশন কমিশনের সামনে আপনি লোকজন দাঁড় করায় দিলেন কি জন্যে? আপনি বলতেছেন আমি গণতন্ত্রের ধারক বাহক। আজকে তো এটা অস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রবর্তন করছেন, বাকশাল থেকে দেশের মানুষকে মুক্তি দিচ্ছেন। আপনি আবার বাকশালের প্রতিধ্বনি কেন আমি শুনতে পাচ্ছি? প্রতিবাদ করবে না? হ্যাঁ, প্রতিবাদ করবে, তার ভাষা আছে। যান সরদিতে যান, ওখানে কেন? আপনি ওখানে যে কালকে কেন ছেলেটা একটা প্রার্থী, তার কি মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? 15 বছর তো ছিল না, তার আপনি জামা কাপড় কোট ছিঁড়ে ফেলে দিলেন। গতকালকে আপনি দেখছেন হাসনাতের সাথে কি ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস বলি শোনেন, এনসিপি কি পথ হারাইছে এ কথা যদি কেউ বলে, না, সে পথ হারায় যাবে। এনসিপির এই সন্তানেরা, এই যে বোন যেটা বললো যে সবার, হ্যাঁ সবার, 15 বছরে সবাই বালুর ট্রাকও সরাতে পারেনি। এই বোনেরা, এরা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা। এরা বের হয়েছে বলে, মা বোনেরা বের হয়েছে বলেই আমি যখনই এই যে নির্বাচন কমিশনে যাই সবসময় রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে এই ফারাদের ছবিটা দেখি এবং মনে হয় ওটা তো আমার ছেলে, ওটা তো আমার ছেলে। এই উদ্ভুত্থানে তো আমার সন্তানের রক্ত আছে। তাহলে এই রক্তের জন্য কি আমি দাঁড়ায় থাকবো না? দাঁড়ায় থাকবো, অটল হিমালয়ের মতন। পৃথিবীতে যা কিছু ঘটুক, কিন্তু আমি সংস্কার করে ছাড়বো ইনশাল্লাহ। এই জন্য জুলাই সনদ, এই জন্য ভোট হতেই হবে। তুমি নির্বাচন কমিশনার যা করতেছ করো, মাঠ আমি পাহারা দিব, মাঠ আমি পাহারা দিব। ইলেকশন কমিশন তো আমি বলতেছি এই সময় কোনোভাবেই সম্ভব না। আপনি একটা জিনিস বলেন, আজকে কয়টা ছেলে আসছে ওখানে? আপনাকে আরবি দেখতে হলো কেন? আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখানে গেলেন, বলতে পারতেন না ছেলেগুলোকে এই তোমরা প্রতিবাদ করবা? কিন্তু এইভাবে কি জন্য? জানেন আমি ওখানে দুপুরে খেতে যাচ্ছি, তখন আমাকে বলতো তারা যাতা কথা বলছে। এর নাম গণতন্ত্র? এর নাম গণতন্ত্র? তা আপনি যে দল গণতন্ত্রে বিশ্বাস করেন না তাকে আমি রাষ্ট্রের ভার দেব? এনসিপি তো সেজন্য বলছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার ব্যালেন্স করছি, করে দেখছি বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী না, সেজন্য জামাতের কাছে যেতে বাধ্য হয়েছে। আমি বোনকে সামনে বলছি যে বোনরা কোনটা বেছে নিবে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে যারা বলবে আমার দেশে ফেরাটা আমার উপর নির্ভরশীল না, তাদের পক্ষে যাবে, না যারা বলবে যারা এই দেশে মাটি কেমড়ে ছিল বেগম খালেদা জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে, তাদের পক্ষে থাকবে? এই জাতিকে, এই মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে। মবের কারণে শিকার হয়ে 197 মানুষ মারা গেছে। সো এই বিভিন্ন কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতির কারণে, নানান কারণে এই যে অন্তর্বর্তী সরকারের প্রতি যে মানুষের একটা ক্ষোভ আছে, সেটার প্রভাব না আবার এই গণভোটে পড়ে। তারা গণভোটে, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল মানে অবজারভেশন আর কি। এই মব শব্দটা তৈরি করছে কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের সাপোর্টাররা। তারা এই মব বলতে 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 একসময় যে বলবে কি ধাম করে জুলাইটাও মব ছিল, যেটা আমি প্রথম দিন থেকে বলতেছি। মব শব্দটা পরিহার করেন, মব বলে কিছু হয়নি। জুলাই কোদের মব ছিল না। আজকে যে বোন উদাহরণ দিলে 100 কত জানা যায়, মব বলে কিছু ছিল না। ছাত্ররা তাদের আন্দোলন করছে, আমি নিজেও আন্দোলন করছি। আমার সময় কারেন্ট থাকতো না, পড়াশোনা করা যেত না হারিকেন দিয়ে, আমি যে পিডিবি ঘেরাও করছি, তো সেটা কি মব ছিল? আজকে ছাত্ররা যদি বলে তাদের কলেজগুলো এক জায়গায় করে একটা ইউনিভার্সিটি করা হোক, এতে অন্যায় কি আছে? আপনি শোনেননি বলে আমি প্রতিবাদ করব এবং প্রতিবাদ করে আমি রাস্তা বন্ধ করব। এটাই বাংলার সংস্কৃতি।
আজকের না, সে অসহযোগ আন্দোলন থেকে সুভাষ বসুরা তাই করে আসছে। হঠাৎ করে আপনি মব শব্দটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার মধ্যে মব ঢুকাই দিয়ে একসময় বলে দিবে জুলাই মব ছিল, ধরো এগুলোকে, এরা পুলিশ মারছে, এদেরকে বিচার করো। এটা করা যাবে না, এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে হবে। আর আপনি বলছেন নায়ের কথা, এর মধ্যে উত্তর দিয়ে দেন না। কারা চায়? যারা হাসিনার বিচার চায় না, যারা এদেশে আবার স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, যারা আবার এদেশে কি কায়েম করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যারা গণতান্ত্রিক ইনস্টিটিউশন চায় না, তারাই কি করবে? এর না বলবে। এবং এই নাটা কি? এই যে আমি গতকালকে বোধহয় বলছিলাম যে আমাদের আসাদ ভাই, সাবেক অ্যাটর্নি জেনারেল, উনি বলছেন মুজিববাদ একটি আদর্শ। অবশ্যই আদর্শ, নাৎসিজম একটা আদর্শ, জি, কিন্তু এই আদর্শকে ধারণ করা যাবে না। এই আদর্শকে পৃথিবীর কোথাও ধারণ করে না। এক্সট্রিমিজমকে কোথাও ধারণ করতে পারেন না, উগ্রবাদকে আপনি ধারণ করতে পারেন না, এবং বলতে পারেন না এই আদর্শকে আমি টিকিয়ে রাখবো, এই আদর্শকে টিকিয়ে রাখবো। একটা মানুষকে আপনি জলযন্ত্র পুড়িয়ে ফেলে দিলেন, এটা কোনো আদর্শ হতে পারে না। ওটাও একটা আদর্শ যারা পুরাইছে, কিন্তু সে আদর্শকে আমি টিকিয়ে রাখতে পারি না। আজকে জুলাই সনদের বিরুদ্ধে যারা না ভাববে, সেটাকে যদি আদর্শ বলেন এবং সেটাকে যদি পেট্রোনাইজ করেন, তাহলে আপনি সেই ভারতীয় আধিপত্যবাদের প্রেতাত্মা।